এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221 বি হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। নমস্কার, আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জি লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, দেশের বাড়ির আতঙ্ক। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, নীল, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। দিস ভিডিও ইজ ফাইন্যান্সিয়ালি পাওয়ার্ড বাই দি মেম্বার্স অফ 221 বি হ্যারিসন রোড। তাহলে শুরু করছি আজকের গল্প, আর গল্পের শেষে আড্ডা হবে সুমিতেন্দ্রর সাথে। ট্রেনের দুপাশ থেকে লোকজন ধুপধাপ করে না নামলে বুঝতেই পারতাম না যে এটা কোন স্টেশন। পাশে বসে থাকা একজন ভদ্রলোককে ডেকে আমার গন্তব্য স্টেশনের নাম করে তার দূরত্ব জানতে চাওয়ায় তিনি উত্তর দিলেন, না না, সে তো ঠিক এর পরেই, কিন্তু গাড়ি মনে হয় আজকে আর আগে যাবে না। কিছু একটা গন্ডগোল হয়েছে। সে কি কথা? তাহলে এখন উপায়? উপায় বলতে স্টেশন থেকে বেরিয়ে দেখুন, যদি কোনো রিক্সা পান তো ভালো, আর যদি না পান তাহলে বাকি পথটা আপনাকে হেঁটে যেতে হবে। আর যদি কপাল খুব ভালো থাকে তাহলে এই গাড়ি এগোতে পারে আবার। বলেই ভদ্রলোক ঝপাত করে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে গেলেন। আমিও অগত্যা সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম। স্টেশন বটে একখানা, বগির সবকটা সিঁড়ি নামার পরেও মাটিতে পা রাখার জন্য লাফ দিতে হয়। দুদিকে তাকিয়ে যত দূর চোখ যায় তাতে কোনো ছাউনি বা টিকিট ঘরের লেশ মাত্র নেই। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম সারা দিনে দুপুর 12টার সময় একটা মাত্র লোকাল ট্রেন থামে এখানে, তাই স্টেশনের এই দুর্গতি। লাইনের ওপর দিয়ে দ্রুত হেঁটে যাওয়া একজন ছোটখাটো চেহারার মানুষকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, কোন দিকে গেলে সুবিধা হবে বলতে পারবেন? আমি বালিপুর যাব। ভদ্রলোক আমাকে একবার আপাদমস্তক দেখে নিল, তারপর একটা অসভ্য মার্কা হাসি হেসে সে উত্তর দিল, এখানে নতুন বুঝি? তা যে কোনো একদিকে গেলেই হলো, এখানে উত্তর দক্ষিণ সবই সমান। বলেই টেকো মাথাটাতে হাত বোলাতে বোলাতে সে চলে গেল। মনে মনে ভাবলাম, লোকটা পাগল নাকি? আমাকে তো আরো বেশি দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে গেলেন। হাত ঘড়িতে সময় দেখলাম বিকেল 4টে বাজে। আমিও বাবা ভোলানাথের নাম নিয়ে ডান দিকের পথ ধরলাম। স্টেশনটা খুবই ছোট, কাজেই কয়েক হাত এগোতেই সরু একটা মাটির রাস্তা ডান দিকে নেমে গেছে। আমি সেটার মুখে দাঁড়িয়ে একবার এদিক ওদিক তাকালাম। বিপরীত দিক থেকে একজন বয়স্ক লোককে এগিয়ে আসতে দেখে প্রশ্ন করলাম, আচ্ছা, বালিপুর যাওয়ার রাস্তাটা কি এটা? আসলে আমাকে আজ রাতের মধ্যে ওখানে পৌঁছতে হবে। এখানকার তো কিছুই চিনি না, যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। ভদ্রলোক কপালে চিন্তার ভাঁজ ফেলে উত্তর দিলেন, বালিপুর তো পরের গ্রাম, সে তো অনেকটা পথ। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। তাছাড়া রাতের বেলা গ্রামের পথে ঘাটে লোকজন তো থাকে না বললেই চলে। তার উপরে তুমি বলছো এখানকার কিছুই নাকি চেনো না। আমি বলি কি, রাতটুকু এখানে কাটিয়ে কালকে সকালে গেলে হতো না? কথাটা যে ভদ্রলোক মন্দ বলেননি সেটা যে কেউ স্বীকার করবে, কিন্তু আমি নিরুপায়। নমস্কারের ভঙ্গিতে বললাম, আসলে আমার কোনো উপায় নেই। আজ রাতের মধ্যে ওখানে না যেতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। তাই যদি রাস্তাটা একটু বলে দেন। ঠিক আছে, হ্যাঁ।
এইটা ধরেই সোজা এগিয়ে যাও। প্রায় ঘন্টা খানেক যাওয়ার পর দেখবে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। তুমি ডান দিকের রাস্তাটায় যাবে, ভুলেও যেন বাঁ দিকে যেও না, ওটা শ্মশানের দিকে গেছে। ডান দিকের রাস্তা ধরে আরো ঘন্টা খানেক হাঁটলে খেয়া ঘাট। খেয়া পেরোলেই বালিপুর। যদি কপাল ভালো থাকে তাহলে ঘাটে মাঝি পাবে, আর তাহা না হলে সারা রাত ওখানেই কাটাবে। এটাই বালিপুর যাওয়ার সবচেয়ে সিধে পথ। অন্য একটা রাস্তা আছে বটে, তবে সেটা ধরলে মাঝরাতের আগে পৌঁছাতে পারবে না। আমি ভদ্রলোককে নমস্কার জানিয়ে বিদায় নিতে যাব, এমন সময় উনি আবার বললেন, তোমাকে একটা কথা বলি বাবা, ডান দিকের রাস্তা ধরে যাওয়ার সময় যদি পেছন থেকে কোনো মহিলার গলা শুনতে পাও, ভুল করেও সাড়া দেবে না বা পেছনে ঘুরে তাকাবে না। হাসি কান্না যে কোনো ছলনায় সে করুক না কেন, তুমি হাঁটা থামাবে না। কথাটা মনে থাকে যেন। আমি চলতে শুরু করলাম। মনে মনে ভাবলাম সব মিলিয়ে মিশিয়ে 2 ঘন্টার হাঁটা পথ। তারপর খেয়া পেরোলেই বালিপুর। কাজেই রাত 9টার মধ্যে ঠিক পৌঁছে যাব। সেদিন রাতের পরে আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম, যে বিপদের মুখে পড়ার আগে ঈশ্বর আমাদের কোনো না কোনো উপায়ে সতর্ক করে দেন। আমরা নিজেদের অপটুতার কারণে সেটা বুঝে উঠতে পারি না। সেদিন ওই ভদ্রলোকের কথা যদি আমি মেনে নিতাম তাহলে হয়তো ভালোই হতো। সেই ভদ্রলোকের কথা মতো প্রায় 1 ঘন্টা পথ চলার পর দেখলাম রাস্তাটা সত্যিই দুভাগে ভাগ হয়ে গেছে। আমাকে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। প্রকৃতি ততক্ষণে অন্ধকারে গা ঢাকা দিয়েছে। ট্রেনটা গন্ডগোল না করলে এতক্ষণে হয়তো বালিপুর পৌঁছে যেতাম, কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে। রাস্তাটার ঠিক মুখেই ঘুমটি মতো একটা চায়ের দোকান রয়েছে। মনে মনে ভাবলাম সবেমাত্র সন্ধ্যা পেরিয়েছে, আর তো মাত্র 1 ঘন্টার হাঁটা পথ, তারপরেই নদী। কাজেই এখানে কিছুক্ষণ বসে 1 কাপ চা খাওয়া যেতেই পারে। অনেকক্ষণ ধরেই বেশ খিদে পেয়েছে। ও দাদা, বলছি 1 কাপ চা হবে নাকি? তা রাতের অন্ধকারে কোথায় যাওয়া হবে? এর আগে তো এখানে দেখিনি কখনো। তা নতুন নাকি? বাবা, 1 কাপ চায়ের জন্য এত প্রশ্ন! যদি রাতের খাবার চাইতাম তাহলে তো পূর্বপুরুষের পরিচয় জানতে চাইতো। আমি সামনের চেরা বাঁশের বেঞ্চিতে বসতে বসতে বললাম, খেয়াঘাটের দিকে যাব, বালিপুর যেতে হবে আজ রাতেই। ট্রেনটা এমন ব্যাগরা দিল। দোকানদার নিবু নিবু উনুনটার দিকে এক দৃষ্টে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। আমি ওনার ভাবনায় চিড় ধরিয়ে বললাম, কি হলো, চা কি পাওয়া যাবে না, নাকি আমি রওনা দেব? মুখে কোনো কথা না বলে লোকটা 1 ভাঁড় চা আর 2টো লেরো বিস্কুট এনে আমার হাতে দিলেন। পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে দেখে আমি বললাম, কিছু বলবেন? কত হলো? দামের কথা বলছি না, যদি কিছু মনে না করেন তাহলে একটা অন্য কথা বলি। বলেন। বলছিলাম কি, এই গ্রামে যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে আপনি বরং আমার ঘরে চলেন। আজ রাতটা একটু কষ্ট করে কাটিয়ে কাল সকালে না হয় পথ ধরবেন, কেমন? রাতের বেলা আর ওই খেয়া ঘাটে গিয়ে কাজ নেই। চায়ের দাম মেটাতে মেটাতে দোকানদারকে বললাম, চিন্তা নেই, আমি ঠিক পৌঁছে যাব। আমার অদৃষ্ট হয়তো আমাকে আরও একবার সাবধান করতে চেয়েছিলেন, কিন্তু আমি এবারও সেটা উপেক্ষা করে এগোতে লাগলাম। এতক্ষণ
আমি যে রাস্তাটা পার করে এলাম সেখানে কোথাও কোথাও দু একটা মাটির বাড়ি, গোয়াল ঘর, পথের ধারে বিচালি আর বাঁশ দিয়ে বানানো রোয়াক চোখে পড়ছিল। কিন্তু এই রাস্তাটাতে ঘরবাড়ি, জনপ্রাণী দূরের কথা, পথে ঘাটে কুকুর বা ঝোপঝাড়ে একটা জোনাকিরও দেখা নেই। গ্রামে কলকাতার মতো আকাশ ছোঁয়া অট্টালিকা না থাকায় চাঁদের আলোয় চরাচর সহজেই ডুব দিতে পারে, কাজেই পথ চলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। কতক্ষণ ধরে হাঁটছি কে জানে। হঠাৎ আমার ঠিক পেছনে খুব দ্রুত কেউ ছুটে আসছে মনে হলো। এই যে এই যে শুনছেন, আপনাকে বলছি, একটু দাঁড়ান না, দয়া করে একবার দাঁড়ান। শব্দটা যেন দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। স্টেশনের ধারে বয়স্ক ভদ্রলোক বলেছিলেন, কোনো মহিলার কান্না বা হাসির শব্দে আমি যেন পেছন ফিরে না তাকাই। কিন্তু এত রাতে কোনো মহিলা যখন বিপদে পড়ে সাহায্য প্রার্থনা করে তখন সেই ডাকে সাড়া না দেওয়াটা নেহাত অভদ্রতা, কাজেই থামা উচিত। কথায় বলে বিপদকালে বুদ্ধি নাশ। আমারও হয়েছে সেই অবস্থা। আমি শুধু দাঁড়ালামই না, পেছন ফিরে চাইলাম। দেখলাম আমার থেকে মাত্র 2.5 হাতের ব্যবধানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এক হাত ঢাউস ঘোমটার আড়ালে ঢাকা পড়েছে তার মুখ। কিন্তু আশ্চর্য, মহিলাটি আমার এত কাছে কখন এলো সেটাই তো টের পেলাম না। তার কণ্ঠস্বর বেশ দূর থেকেই আসছিল। আমি বললাম, আপনি কি আমায় ডাকছিলেন? কিছু বলবেন? বলছিলাম কি, আমি ওই খেয়াঘাটের দিকেই যাব। অন্ধকারে পথ চলতে খুব ভয় করে। আমাকে যদি আপনার সাথে নেন খুব ভালো হয় তাহলে। সে না হয় নিলাম, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি ওই দিকেই যাচ্ছি? বারে, আপনি তো ওই চায়ের দোকানেই বলছিলেন, তখনই শুনেছি। চায়ের দোকানে আপনি ছিলেন নাকি? কই, দেখতে পাইনি তো। বারে, আমি আপনাকে দেখতে পেলেই যে আপনিও আমাকে দেখতে পাবেন তার তো কোনো মানে নেই। আমাকে সবাই দেখতে পায় না, কেউ কেউ যদিও পায়, এই যেমন আপনি পেলেন। মহিলাটির কথাবার্তা অসঙ্গত হলেও গলার স্বরে কিছু একটা আছে। কথা বলতে ভালো লাগে, কেন জানি না আমি বারণ করতে পারলাম না। সঙ্গে নিলাম তাকে। শ্রোতাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চারিত্রিক গুণাবলী নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করবেন না। চারিত্রিক সংযম আমার অহংকার। শুধুমাত্র একজন বিপদগ্রস্ত মহিলাকে সাহায্য করাই আমার উদ্দেশ্য। কথা প্রথম আমি শুরু করলাম। তা আপনি থাকেন কোথায়? এত রাতে একা কেন বেরিয়েছেন? আপনার বাড়ির লোক আপনাকে আটকালো না? আমি যে কখন কোথায় থাকি আমি নিজেও তা জানি না। আর বাড়ির লোকের কথা বলছেন, তারা তো আমার নাগালই পায় না। কেন নাগাল পায় না কেন? মহিলাটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমিও আর কথা বাড়ালাম না। প্রকৃতি যে কখন কোন রূপ ধারণ করে তা বোঝা দেয়। যে চাঁদের আলোই ছিল পথ চলার একমাত্র ভরসা, একরাশ কালো মেঘের কৃপায় তা থেকে ক্রমশ বঞ্চিত হতে চলেছি। এবার ঝড় তুফান কিছু একটা এসে উপস্থিত হলে খেয়া পারাপার দূরস্থ, এমন খোলা জায়গা দিয়ে পথ চলাও দায় হবে। আমি মহিলাটিকে বললাম, আকাশের অবস্থা তো সুবিধের ঠেকছে না, একটু তাড়াতাড়ি পা চালাতে হবে আমাদের। হঠাৎ বৃষ্টি নামলে দাঁড়ানোর মতো জায়গা কিন্তু পাওয়া যাবে না। এ আবার নতুন কথা কি? তগরি যেদিন নদীতে নামে সেদিন নদীতে ঝড় ওঠে, নদী সেদিন রক্ত চায়। জলের নিচে ওই চার পেয়ে জীবগুলো সব ছুটে আসে। চার পেয়ে জীব মানে? বারে, ঘড়িয়ালের নাম শোনেননি? সর্বনাশ, এসব কি বলছে মহিলাটি? শেষ পর্যন্ত
কুমিরের পেটে যেতে হবে নাকি? আর এমন করে বলছে যেন কুমির নয়, বাড়ির পোষা বেড়াল। আমাকে দেখলেই ল্যাজ গুটিয়ে পায়ের কাছে এসে বসে থাকবে। আমার ভাবনায় চিড় ধরিয়ে আকাশে সুতোর মতো বিদ্যুতের ঝলক দেখা দিল। সাথে ঝোড়ো হাওয়া এবং তার তীব্রতা এতটাই বেশি যে সেটা ঠেলে সামনে এগিয়ে যাওয়া কঠিন। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা রাস্তার দুপাশে নেই। কোনো গাছের নিচে দাঁড়ালে শুকনো ডাল ভেঙে মাথায় পড়লে আর রক্ষে থাকবে না। আরও কিছুটা এগিয়ে যেতেই একটা ভাঙা টালির ছাউনির মতো আমার চোখে পড়ল। সেটা এমন অবস্থা যে এই মুহূর্তে তার তলায় দাঁড়ানো গেলেও বৃষ্টি নামলে কি হয় বলা মুশকিল। তখনকার মতো ছুটে গিয়ে তার তলায় ঢুকলাম। আমি এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করিনি। মহিলাটি স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। ডান পায়ে কিছু একটা সমস্যা আছে। মায়া হলো আমার। এমন একজন অশক্ত মেয়ে মানুষকে রাতের অন্ধকারে কোন বাড়ির লোক ছেড়ে দেয়? মানুষ না অন্য কিছু তারা, কে জানে। দেখতে দেখতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। ভাঙাচোরা টালির ছাউনিতে অনেকটা বৃষ্টি আটকালেও কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনে একেবারে কাক ভেজা হয়ে গেলাম। মহিলার মাথার সামনে এক হাত ঘোমটাটা ভিজে একেবারে মুখের সাথে লেপ্টে গেছে। হঠাৎ সে আমায় বলল, এই অন্ধকারে পথ চলতে যখন এতই অসুবিধে, তখন বাক্সের ভিতর থেকে টর্চটা তো একটু বের করে নিলেই পারেন। ঠিকই তো, গ্রামে আসছি শুনে জেঠিমা একটা টর্চ ভরে দিয়েছিলেন। এতক্ষণ সেটা বেমালুম ভুলেই গেছিলাম। কিন্তু এক মিনিট, এই মহিলার টর্চের ব্যাপারে জানলো কি করে? হাত গুনতে জানে নাকি? যাই হোক, আখেরে সে আমার উপকারই করেছে। আমি টর্চটা বের করে চালালাম। কিন্তু এ কি, মহিলার মুখের সাথে লেপ্টে থাকা ঘোমটাটা রক্তে লাল হয়ে উঠেছে। এ কি, আপনার মুখ দিয়ে তো রক্ত পড়ছে। কি করে হলো এসব? কখন হলো? আমার মুখের কথা শেষ না হতেই কোথা থেকে একটা দমকা হাওয়ায় এসে উড়িয়ে দিয়ে গেল তার ঘোমটাখানা। সাথে সাথে একটা পৈশাচিক হাসিতে ভেসে গেল চরাচর। আমার চোখের সামনে তখন এক ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখ। চোখের মণি দুটো যেন কেউ খুঁচিয়ে ঠেলে বের করে নিয়ে এসেছে। টর্চটা হাত থেকে মাটিতে পড়ে গেল আমার। সেটাকে মাটি থেকে তোলার মতো শক্তি বা বুদ্ধি কোনোটাই তখন নেই। হাসির দাপট থামতেই হাওয়া জড়ানো বেশ কিছু শব্দ শুনে ছুটে বেড়াতে শুরু করলো। আমি ডোগরি, রাতে এই পথে কেউ আসে না, আসলেও বেঁচে কেউ বেরে না। ডোগরি কাউকে ফিরতে দেয় না। এতবার সাবধান করার পরেও কেন এলি এখানে? বেটা ছেলের প্রাণ কিন্তু আমার সহ্য হয় না। বলেই এক প্রচন্ড ধাক্কায় সে আমাকে মাটিতে ফেলে দিল। ও দাদা, শুনছেন? উঠুন উঠুন। আরে বালিপুর যাবেন বলেছিলেন না? আরে তাড়াতাড়ি নেমে পড়ুন, না হলে গাড়ি ছেড়ে দেবে। কর্কশ গলার শব্দগুলো কানে আসতেই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমার উল্টো দিকে বসে থাকা ভদ্রলোক আমায় ডাকছে। পথে আসতে আসতে আলাপ হয়েছিল উনি নামবেন আরও 3টে স্টেশন পরে। আমার স্পষ্ট মনে আছে বালিপুরের আগে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম গাড়ি হয়তো আর যাবে না। পরে খবর পেলাম ট্রেন ছাড়তে একটু দেরি হবে। সারাদিনের ক্লান্ত শরীর, তাই হয়তো জানালার ধারে মাথাটা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন ট্রেন ছেড়ে বালিপুর পৌঁছে গেছে টেরই পাইনি। কিন্তু একটা ব্যাপার ভেবে খুব ভালো লাগছে, কিংবা বলা ভালো নিশ্চিন্ত লাগছে।
ওসব তাহলে স্বপ্ন ছিল, বাঁচা গেছে। আমি ঝটপট গাড়ি থেকে নেমে পড়লাম। স্টেশনে হলুদ টিনের পাতের উপর কালো কালিতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে বালিপুর। এতদিন বাদে বালিপুরে আসার একটা বিশেষ কারণ আছে। এখানে আমার পৈতৃক বাড়ি, আমার প্রাথমিক স্কুলের শিক্ষা এখানেই। ঠাকুমা মারা যাবার পর বাবা আমাকে আর মাকে কলকাতায় নিজের কাছে নিয়ে যান। তারপর থেকেই বালিপুরের সাথে আমার কেবল ছুটির দিনের সম্পর্ক। বাবা বলতেন এই বাড়ির ভিটেতে তিনি ঠাকুমার গন্ধ পান, কিন্তু বাবা চলে যাওয়ার পর এদিকে আর একেবারেই আসা হয় না। মা চলে গেছেন বাবার অনেক আগে। একজনকে অবশ্য এ বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া আছে, কিন্তু কিছুদিন আগে সে চিঠি দিয়ে জানিয়েছে এই দায়িত্ব সে আর পালন করতে পারবে না। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পাওনা গন্ডা বুঝিয়ে তাকে যেন ছেড়ে দিই। মনে মনে স্থির করলাম বাড়িটা আর রাখবো না, থাকার মতো কেউ নেই, কালে ভদ্রে আসা হয়, এমন পড়ে থাকলে বেদখল হয়ে যাবে যে, বিক্রি করে দেওয়াই ভালো। তাই অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়ে এসেছি, কাজ মিটিয়ে একেবারে ফিরব। অনেকদিন পরে আসলেও এই গ্রামটা আমার মোটামুটি চেনা, সেরকম কোনো পরিবর্তন হয়নি। স্টেশনের বাইরে থেকে একটা রিক্সা নিয়ে আমি সোজা এসে উপস্থিত হলাম আমাদের বাড়ির সামনে। আমার আসার খবর আগেই জানিয়েছিলাম নবীন কাকাকে। উনি বাড়িটা দেখাশোনা করছেন এতদিন, বয়সে পিতৃ সমান। আরে আরে এই তো তুমি এসে পড়েছো দাদা বাবু, তা এত দেরি হলো যে? সেসব বলবো, কিন্তু আমি তোমাকে কতবার বারণ করেছি দাদাবাবু বলে ডাকবে না। তুমি আমার বাবার বন্ধু, তাই নাম ধরেই তো ডাকলে হয়। কি যে বলো দাদা বাবু, তোমার বাবা ছিলেন বড় মনের মানুষ, তাই আমাকে তিনি বন্ধু ভাবতেন। তোমার সাথে কি আমার তুলনা চলে? তাছাড়া এতদিনের অভ্যাস এই বয়সে এসে কি আর বদলাতে পারবো? বুঝলাম, তোমাকে বদলানো যাবে না। আচ্ছা, আমাকে এক কাপ চা দাও দেখি। আমি কিন্তু তোমাকে চা দিয়ে বাড়ি ফিরে যাব। মাঝে মাঝে পরিষ্কার করতে আসা ছাড়া খুব একটা আসি না এখানে। আজকের মতো রাতের রান্না করা আছে, কাল থেকে কিন্তু তোমাকে নিজেই করে নিতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কত দূর? বাড়ি বিক্রির কথা বলছো? হ্যাঁ। এখানকার মানুষ এ বাড়ি কিনবে না। আর বাইরের মানুষের কথা যদি বলো তাহলে বলবো তাদের কানে কথা উঠতেই বা কতক্ষণ। আর এই গন্ড গ্রামে কেউ বাড়ি কিনবেই বা কেন? কোন কথা কানে উঠবে? আহ, ও কিছু না, ও কিছু না। রাত বাড়ছে, আমি আর চলি, কাল না হয় আসবো আরেকবার। আমাকে এক কাপ চা করে দিয়ে নবীন কাকা চলে গেলেন। রাতে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লেও ঘুম আসছিল না কিছুতেই। আসলে এতদিন পর বালিপুর এসে ছোটবেলার নানা কথা মনে পড়ছিল, বিশেষ করে ঠাকুমার কথা। সামনের উঠোনটাতে ঠাকুমা বড়ি শুকোতে দিতেন। মায়ের বকুনির হাত থেকে বাঁচার জন্য ওই সাদা থানের আঁচলের তলায় লুকোতাম। নিজের খাওয়ার পাত থেকে প্রতিদিনই কিছু একটা তুলে রেখে দিতেন আমার জন্য। মা হাজার বারণ করলেও শুনতেন না, বলতেন ওটা নাকি গোপালের ভাগ। আমাদের শহরের সকাল আর গ্রামের সকালের মধ্যে বিস্তর ফারাক। জানালা দিয়ে সোনালি এক চিলতে রোদ এসে পড়েছে বিছানায়, সাথে ঠান্ডা একটা হাওয়া। পাখিদের কিচিরমিচির শব্দটা যেন মনকে দুলিয়ে দিয়ে যায়। আজ অনেকদিন পর ভাবছি সকালের চাটা পাঁচুদার দোকানেই খাবো। সেই কোন ছোটবেলায় বাবার সাথে যেতাম, তখন পাঁচুদার বাবা বেঁচে ছিলেন।
তিনি জোর করে আমার হাতে চিট বাদাম গুজে দিতেন। বাবার কাছ থেকে কোনোদিন পয়সা নেননি তার জন্য। আমি পায়ে পায়ে গিয়ে উপস্থিত হলাম সেখানে। আরে আয় আয়, আমি জানতাম তুই আসবি চা খেতে। কাল রাত্রিরে বাড়ি ফেরার পথে নবীন কাকা তোর আসার খবরটা আমায় দিয়ে গেছে। একই রকম আছিস দেখতে। হ্যাঁ, তা কেমন আছিস এখন বল? ভালো আছি গো পাচুদা, তুমিও একেবারে পাল্টাওনি। গ্রামের সব খবর ঠিকঠাক তো? সবই তো আগের মতো আছে দেখছি। এমনিতে সব ঠিকই আছে বুঝলি, কিন্তু কয়েক মাস আগে একটা ব্যাপার ঘটে গেছে গ্রামে। মানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। তবে থেকে এই গ্রামের পরিবেশটা একটু থমথমে হয়ে রয়েছে, বুঝলি তো? কি হয়েছে গো? বড় কোনো সমস্যা? তুই বরং দোকানের ভিতরে আয়। এসব ঘটনা নিয়ে গ্রামে এখন আর কেউ কথা টথা বলে না। তুই জানতে চাইলি তাই বলছি। আমি দোকানের ভেতর গিয়ে বসলাম। পাচুদা আমার হাতে এক ভাত গরম চা দিয়ে বলতে শুরু করলেন। তোর শিবরাম চক্রবর্তীর কথা মনে আছে? আমাদের গ্রামের রাধা মাধব মন্দিরের পুরুত। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মনে আছে। আর ঠাকুমা থাকাকালীন আমাদের লক্ষ্মী পুজো করতেন। হ্যাঁ, তা শিবরাম কাকার সাথে এমন একটা ব্যাপার ঘটে গেছে যে মানুষটা একেবারে বিছানায় পড়ে গেছে রে। গ্রামের কেউ অবশ্য ওনাকে পুজো করতে বারণ করেনি, উনি নিজে থেকেই ছেড়েছেন। এখন মন্দির যাওয়া তো দূরের কথা, ঘর থেকে পর্যন্ত খুব একটা বেরোয় না। সে কি, গ্রামের একজন প্রবীণ মানুষের এই অবস্থা? শিবরাম কাকার একটা মেয়ে ছিল, জানি না তোর মনে আছে কি না। আমাদের গ্রাম থেকে 2 গ্রাম বাদে এক যজমানের বাড়িতেই বিয়ে হয় তার। হ্যাঁ, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই স্বামী মারা যায়। সৌর বাড়ির লোক তাকে অপয়া অপবাদ দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, শুধু তাই নয়, শিবরাম কাকা যখন মেয়েকে বাড়ি ফিরে নিয়ে আসেন তখন সে ঠিকমতো হাঁটতে পারতো না। শুনেছিলাম বড়জা নাকি উনুনের কাঠ দিয়ে পায়ের পাতা পরে দিছিল। এ বাবা, সেই কারণে কি উনি পুজো করা ছেড়ে দিলেন? না না, তারপর থেকে উনি মেয়েকে নিয়ে মন্দিরে যেতেন, এই পুজোর কাজকর্মে একটু হাত টাত লাগাতো আর কি। ঘটনাটা ঘটলো এর 5-7 মাস পর। একদিন হঠাৎ শিবরাম কাকার মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এত ছোট জায়গায় কারুর পক্ষে হারিয়ে যাওয়া তো সম্ভব নয়। এক গ্রামের রটে গেল অল্প বয়সী যুবতী মেয়ে ছেলে। কত কি ঘটতে পারে, মানে বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? হ্যাঁ, হয়তো কোনো মানুষের সাথে পালিয়ে টালিয়ে গেছে। এত বড় আঘাতটা শিবরাম কাকা আর সহ্য করতে পারল না রে। গ্রামে ওনার যে সম্মানটা ছিল তা এক নিমেষে পুরো মাটিতে মিশে গেল। তারপর থেকে এই মানুষটা একরকম স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন। পাচুদার কথা শেষ হতেই পরিবেশটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে গেল। আমি বললাম, আমি আজ চলি পাচুদা, দেখি পারলে একবার দেখা করে আসবো ওনার সাথে। বাড়ি ফিরে এসে দেখি নবীন কাকা আমার জন্য অপেক্ষা করছে। এই তো, কোথায় গিয়েছিলে দাদা বাবু এত সকাল সকাল? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই পাচুদার দোকানে গেছিলাম চা খেতে। আচ্ছা, আমাকে এবার পরিষ্কার করে বলো তো, এই বাড়ি বিক্রির ব্যবস্থা কি তুমি আদৌ কিছু করতে পারবে? দেখো দাদা বাবু, বাড়ি বিক্রি হয়তো করে দিতে পারতাম, কিন্তু জেনে শুনে আমি কারোর ক্ষতি করতে পারবো না। এই বয়সে এত বড় অধর্ম ও আমার দ্বারা হবে না। মানে কাল থেকে কি হেঁয়ালি করছো বলো তো? যা বলতে চাইছো পরিষ্কার করে বলো। গত বৈশাখ মাসে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আমার ঘরের ওদিকে চালাটা উড়ে যায়। হাতে তখন টাকা পয়সা সেরকম না থাকায় ঘর ঠিক করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল। সেই সময় কয়েকদিন আমি দিনের বেলা এদিক ওদিক কাজ করতাম আর রাতের বেলাটুকু এইখানে এসে থাকতাম। কিন্তু বিশ্বাস করো দাদা বাবু, একটা রাতও ঠিক মতো ঘুমোতে পারিনি। তোমার পেছনে বাগানে নানা রকম শব্দ হতো। প্রথম প্রথম বাগানে গিয়ে দেখেছি, কিন্তু অবাক কাণ্ড, আমি যেই বাগানে যাই অমনি শব্দ বাড়ির ভেতর থেকে আসে। কেমন যেন একটা শিরশির করতো আমার শরীরটা। আমি তোমাকে নিশ্চিত করে বলছি দাদা বাবু,
এখানে কিছু একটা গন্ডগোল আছে। সত্যি নবীন কাকা, তুমি পারো বটে। ফাঁকা বাড়িতে কত রকমের শব্দ হতে পারে। নবীন কাকা আর কোনো কথা না বাড়িয়ে পাওনা সমস্ত বুঝে নিয়ে বিদায় নিলেন। দুপুরের ভাত ঘুমটা একটু বেশি হয়ে গেছে, ফলে রাতে যেন কিছুতেই ঘুম আসতে চাইছে না। আমি যখনই যেখানে যাই না কেন, আমার লেখার খাতাটা সবসময় আমার সাথেই থাকে। খাটের পাশেই একটা লম্ফ জ্বালিয়ে সেটা নিয়েই কিছু লেখার চেষ্টা করছি। হঠাৎ আমার ঘরের দরজায় একটা টোকা পড়ল। হাত ঘড়িটার দিকে তাকালাম, রাত 12:30। এত রাতে কে এলো আবার? টোকাটা আবার পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। কই, কেউ তো নেই। বাইরে বেরিয়ে এসে চারপাশটা একবার ভালো মতো দেখলাম, না, কাউকে দেখা যাচ্ছে না। ঘরে ঢুকে আবার লেখায় মন দিতে যাব, হঠাৎ দেখি আমার খাতার সাদা অংশটাতে কাঁপা কাঁপা হাতে কিছু একটা লেখা আছে। খাতাটা চোখের সামনে তুলে ধরতেই দেখলাম একটা নাম, টগরি। নামটা খুব চেনা আমার কাছে। সেদিন ট্রেনে বসে স্বপ্নে যে মহিলাকে দেখেছিলাম তার মুখেই তো শুনেছিলাম এই নাম। সে যাই হোক না কেন, সেদিনের স্বপ্নের সাথে কেন জানি না মনে হচ্ছে সবকিছুর একটা যোগসূত্র কোথাও না কোথাও লুকিয়ে আছে। কিন্তু এটা লিখল কে? কি বোঝাতে চাইছে? তার উপস্থিতি নবীন কাকাকেও কি সে বোঝাতে চেয়েছিল? কিন্তু কেন? সেদিনের রাতটা কোনো ক্রমে কাটলো আমার। পরের দিন সকালে ঠিক করলাম শিবরাম কাকার সাথে একবার দেখা করব। যাওয়ার পথে বাজার থেকে কিছু কাঁচা সবজি, চাল, ডাল আর মিষ্টি নিয়েছিলাম। পুজোর কাজ যখন বন্ধ, তখন মানুষটার কিভাবে দিন চলে কে জানে। গিয়ে দেখলাম শিবরাম কাকা নিজের পুরনো নামাবলিটা উল্টে পাল্টে দেখছেন। আমি গিয়ে প্রণাম করলাম। কে কে বাবা তুমি? আমি পরিমল, আমাকে চিনতে পারছেন না? বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে ঠায় তাকিয়ে থেকে উনি উত্তর দিলেন, পরিমল মানে ঘোষাল বাড়ির পরিমল? বিশ্বম্বর ঘোষালের ছেলে তুমি? হ্যাঁ কাকা, মনে আছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করতেন আপনি? এবার অল্প অল্প মনে পড়ছে। সেই কবেকার কথা, তখন তোমার ঠাকুমা বেঁচে ছিলেন। এই বয়সে কি আর এত পুরনো কথা মনে থাকে? তা তুমি কবে এলে? পরশু এসেছি। পাঁচুদার কাছ থেকে আপনার কথা জানতে পেরে দেখা করতে এলাম। তাহলে তো তুমি সবই জানতে পেরেছ। এই অপমানের জীবন আর সহ্য হয় না। রাধা মাধব যে কবে মুখ তুলে চাইবেন তার অপেক্ষায় আছি। মেয়ের কোনো খোঁজ পাননি, তাই না? না, কোনো খোঁজ তার পাওয়া যায়নি। জানো বাবা, আমার মেয়েটার অল্প বয়সে মৃত্যু যোগ ছিল, তাই তার গলায় একটা তাবিজ বেঁধে দিয়েছিলাম। এই ঘটনার বদলে আমি যদি হতভাগীর মৃত্যুর সংবাদ পেতাম, তাতেও মনে হয় ভালো হতো। অন্তত মানুষ আমার মেয়েটাকে নিয়ে নোংরা কথা বলতে পারতো না। নিজের জীবনে বয়সকালে এমন পরিণতি কেই বা আশা করে? এই অবস্থায় কোনো সান্ত্বনাই দেওয়া যায় না। কারোর পাশে এসে দাঁড়ালেও
তার মনের বেদনা এক পশলাও কমে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। ওই অসহায় বাবার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা আমার ছিল না। সেদিন সন্ধ্যাবেলা রাতের জন্য রান্না করছিলাম। রান্নাঘরের জানালাটা থেকে পেছনের বাগানের পেয়ারা গাছটা স্পষ্ট দেখা যায়, যদিও বাগানে আলোর সেরকম কোনো ব্যবস্থা নেই। তবুও যতটুকু আবছা দেখা যায়, আমার কেন জানি না মনে হলো পেয়ারা গাছটার তলায় কেউ হাঁটু মুড়ে বসে আছে। চোর টোর নয় তো, হয়তো রাত বাড়ার অপেক্ষা করছে। আমি হাঁক পারলাম, কে কে ওখানে? সাড়া দিচ্ছ না কেন? কে আছে বাগানে? আশ্চর্য সাহস তো লোকটার। আমার গলার আওয়াজ শুনেও নড়ার নাম গন্ধ নেই, একইভাবে বসে আছে। মাথায় যেন আগুন জ্বলে গেল। একটা বাঁশের লাঠি হাতে নিয়েই আমি ছুটলাম বাগানের দিকে। কিন্তু পেয়ারা গাছটার সামনে গিয়ে দেখি, কই, কেউ তো নেই সেখানে। এতটা ভুল দেখলাম আমি। বাগানের আশপাশটাও একবার চোখ বুলিয়ে নিলাম। ঝরে পড়া পেয়ারায় ভরে আছে গাছের নিচটা, কিন্তু কে যেন তার মধ্যে থেকে খালি পচা পেয়ারাগুলো নিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছে। ফেরার জন্য পা বাড়াতে গিয়ে আমার পিলে চমকে গেল। দেখি রান্নাঘরের জানালাটার ভেতর দিয়ে কেউ যেন আমাকে দেখছে। আমি আগেই বলেছি রান্নাঘর থেকে পেয়ারা গাছটা দেখা যায়, তাই খুব স্বাভাবিকভাবেই সেখান থেকেও রান্নাঘরটা স্পষ্ট দেখা যায়। কেউ একজন সেখান থেকে তাকিয়ে আছে আমার দিকে। নিজেকে সামলে নিয়ে ভাবলাম, আমার আসার খবর পেয়ে কেউ হয়তো দেখা করতে এসেছে। আমি ঘরে ঢুকে এলাম। রান্নাঘরে পা দিতেই যা দেখলাম সেটা বিশ্বাসের অযোগ্য হলেও তাকে সাধারণ কোনো ঘটনা বলে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। রান্নাঘরে কেউ নেই, কেবল উনুনের পাশে রাখা আছে বেশ কিছু পচা পেয়ারা, আর তার পাশে জলের ছাপে লেখা আছে টগরি। কিন্তু কে এই টগরি? যদি এই নামে সত্যি কারুর কোনো অস্তিত্ব থাকে, তাহলে সে কেন আমার সামনে আসছে না? উঠোনের দিক থেকে ভেসে আসা একটা মৃদু শব্দে যেন আমার ভাবনায় ইতি টানল। আমি কান পাতলাম সেই দিকে। একটা হালকা কান্নার শব্দ। আমি বাইরে বেরিয়ে এলাম। বারান্দার হলুদ আলোটা ছড়িয়ে পড়েছে গোটা উঠোনে। তুলসী মঞ্চ আর গেটের মাঝখানে সামান্য অন্ধকার। শব্দটা সেখান থেকেই আসছে। আমি দু পা এগিয়ে গেলাম। দেখলাম কেউ একজন দু হাঁটুর উপর মাথা গুজে কাঁদছে, এবং সেটা যে একজন মহিলা তাও বুঝতে পারলাম। কে কে ওখানে? কে বসে আছে ওখানে? কান্নার শব্দটা নিজে থেকেই থেমে গেল। মহিলাটি তার মাথাটা খুব ধীরে ধীরে তুলে চাইল আমার দিকে। বরফের মতো সাদা সেই চোখের দৃষ্টি, মাথার এলোমেলো চুল মুখের বেশ কিছুটা অংশ ঢেকে রেখেছে। আমি টগরি। শব্দটা যেন সমস্ত জায়গাটাতে প্রতিধ্বনির মতো আলোড়ন তুলল। এই সেই টগরি। আমার কেন জানি না মনে হচ্ছে সেও আমাকে কিছু বলতে চায়। আমি বললাম, কিন্তু তুমি এখানে কি করছো? কি চাও তুমি? আমি তো এখানেই থাকি। সেই যে ওরা আমায় জোর করে এখানে রেখে গেল, সেই থেকেই। জোর করে রেখে গেছে মানে? কারা জোর করে রেখে গেছে তোমায়? তোমার বাড়ির লোক জানে? আমার প্রশ্নের আর কোনো উত্তর দিল না সে। উঠোন পার করে পেছনের বাগানের দিকে চলে গেল। না, ঠিক
ঠিক হেঁটে গেল না, যেন হাওয়ায় ভর করে চলে গেল। কেন জানি না আমিও তার পিছু নিলাম, কিন্তু কিছুটা যাওয়ার পর তাকে আর দেখতে পেলাম না। তার শরীরটা চোখের আড়াল হতেই হুঁশ ফিরে এলো আমার। এতক্ষণ কি করছিলাম আমি? ভূতের সাথে কথা বলছিলাম? এই ধরনের ঘটনার পর কোনো মানুষের পক্ষেই রাতে ঘুমানো সম্ভব না। পরের দিন সকালে আবার গিয়ে উপস্থিত হলাম পাঁচুদার দোকানে। দোকানে তখন বেশ ভিড়। পরপর 2 কাপ চা খেলাম। তারপর একটু ফাঁকা হতেই পাঁচুদাকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পাঁচুদা, তুমি টোগরি নামে কাউকে চেনো? এই গ্রামেরই কেউ? এই গ্রামের কি বলছিস রে? আরে টোগরি তো আমাদের শিবরাম কাকার মেয়ে। তোকে আগের দিন এত কথা বললাম, অথচ ওর নামটাই বলতে ভুলে গেছি, দেখছিস? কিন্তু হঠাৎ কেন? ও কিছু না, তোমাকে অন্য একদিন বলবো। আমি আর চলি, বুঝলে? হাজার প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। শিবরাম কাকার মেয়ে যদি কারোর সাথে পালিয়ে যায়, তাহলে সে এখানে কি করছে? তাকে কারা জোর করে রেখে গেছে আমাদের বাড়িতে? গ্রামের কেউ কি কিছুই জানে না এই ব্যাপারে? একরাশ দুশ্চিন্তা মাথায় নিয়ে 3 পেরিয়ে রাত নামল। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেলাম। সবেমাত্র চোখটা বন্ধ হয়ে এসেছে, অমনি কানের সামনে কে যেন ফিস ফিস করে বলে উঠল, টোগরি। আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম বিছানার উপর। খাটের পাশে রাখা টর্চটাকে নিয়ে ঘরের চারিদিকে একবার ঘুরিয়ে নিলাম। হঠাৎ আমার পায়ের দিকে বিছানায় চোখ পড়তেই যেন বুকের রক্ত হিম হয়ে গেল। আমার বিছানার উপর ধীরে ধীরে নিচ থেকে উঠে আসছে 2 হাতের পাতা। হাতের পাতা 2 ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। এবার মাথার চুলগুলোর আড়ালে অল্প অল্প দেখা যাচ্ছে। পৈশাচিক গলায় এবার কিছু কথা ভেসে এলো। পেয়ারা গাছের নিচে কে আছে জানো? টোগরি আছে, টোগরি। ওরা রেখে গেছে, কেউ জানে না। হাত দুটো এবার আস্তে আস্তে পেছনের দিকে সরতে শুরু করেছে। আস্তে আস্তে নেমে গেল খাট থেকে। ঘরের খোলা দরজাটার সামনে আবার সেই মহিলার আবির্ভাব। সে বেরিয়ে যাচ্ছে আমার ঘর থেকে। তার চলনটা একটু অন্যরকম, যেন এক পায়ে খুব লেগেছে। দরজা থেকে একেবারে বেরিয়ে যাওয়ার আগে আমার দিকে একবার ফিরে চাইল। সেই নিষ্প্রাণ সাদা দৃষ্টি আবার সেই আগের দিনের হতবুদ্ধি ভাবটা গ্রাস করল আমাকে। পিছু নিলাম তার। ঘর পেরিয়ে উঠোন, উঠোন পার করে পেছনের বাগান। আমি তার পেছন পেছনে এসে দাঁড়িয়েছি একেবারে পেয়ারা গাছটার সামনে। তারপর অবশ্য আমার কিছু মনে নেই। জ্ঞান হারানোর সময় শুধু মনে ছিল আমি যেন মাটির নিচে অতলে তলিয়ে যাচ্ছি, আর আমার কানে ভেসে আসছে সেই মৃদু কান্নার শব্দটা। পরদিন সকালে যখন চোখ খুললাম, তখন রোদ বেশ চড়া হয়েছে। আমি পড়ে আছি বাগানে পেয়ারা গাছটার নিচে। কাল রাতের সমস্ত ঘটনাই আমার মনে আছে। রোজ রোজ এমনটা ঘটতে দেওয়া যায় না। ছুটে গেলাম পাঁচুদার দোকানে। গত দুরাতের সমস্ত ঘটনা খুলে বললাম। কি বলছিস তুই?
এত কিছু ঘটে গেছে? এই জন্যই তুই আগের দিন টগরির কথা জানতে চেয়েছিলি। কিন্তু এসব ঘটনা কি কাউকে বিশ্বাস করানো যাবে? আচ্ছা পাঁচুদা, পেয়ারা গাছের নিচটা খুঁড়ে দেখলে হতো না? আমার মনে হয় সব উত্তর ওই মাটির তলাতেই আছে। দেখো, আমার ক্ষতি করাই যদি ওর উদ্দেশ্য হতো, তাহলে সেটা সে এই দুদিনেই অনায়াসেই করতে পারতো, তাই না? বুঝেছি, তুই বাড়ি যা, আমি গ্রামের কিছু লোকজন নিয়ে তোদের বাড়িতে আসছি এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই পাঁচুদা, নবীন কাকা, শিবরাম কাকা সহ গ্রামের আরও কিছু গণ্যমান্য ব্যক্তি ছেলেপুলের দল নিয়ে হাজির হলেন আমার বাড়িতে। শুরু হলো মাটি খোঁড়ার কাজ। আমাদের সবার চোখ অপেক্ষা করে আছে এক প্রাণহীন অপার্থিব শরীরের, আর শিবরাম কাকার চোখ খুঁজে বেড়াচ্ছে তার হারিয়ে যাওয়া সন্তানকে। অপেক্ষার অবসান হলো। মাটির নিচ থেকে বেরিয়ে এলো টগরি। শরীরটা তখনও কঙ্কালে পরিণত হয়নি, তবে একেবারে পচে গেছে। গায়ের বস্ত্র সম্পূর্ণ ছেঁড়া, গলায় বাঁধা সেই মন্ত্রপুত তাবিজ। মৃত্যু মানুষের জীবনে এক চরম পরিণতি। তাকে কখনো কোনো তাবিজ কবজ দিয়ে আটকানো যায় না। ডোমেদের খবর দিতেই তারা শরীরটাকে তুলে নিয়ে আসলো। অর্ধগলিত শরীরটার কাছে যেতে আমাদের কারোরই মন চাইল না। শিবরাম কাকাকে অনেক কষ্টে ধরে রাখলেন গ্রামের লোকেরা। এই গল্পের এটাই শেষ দৃশ্য। আকাশের বুক চিরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মাটিতে। বৃষ্টির সাথে শিবরাম কাকার চোখের জল যেন ধুয়ে যাচ্ছে। মেয়েটার শরীরটার পাশে মাটিতে হাঁটু মুড়ে বসে তিনি চিৎকার করে বলে চলেছেন, আমার সন্তানকে তুমি কলঙ্ক মুক্ত করেছ ঈশ্বর। আমার সন্তান কোনো পাপ করেনি। আমি অযোগ্য পিতা নই। তুই তুই আমার লজ্জা মুক্ত করেছ ঈশ্বর। টগরির এই মৃত্যুর কোনো অনুসন্ধান হয়নি। কারা তাকে জোর করে খুন করে রেখে গিয়েছিল সেটা আজও এই গ্রামের রহস্য হয়ে থেকে গেছে। কারণ সেদিন বালিপুরের শ্মশানে একটা নয়, দুটো চিতা জ্বলেছিল। শিবরাম কাকা মেয়েকে বুকে জড়িয়ে সেখানেই ইহলোক ত্যাগ করেছিলেন। তবে পরের দিন খবর এসেছিল যে পাশের গ্রামের 4 জন যুবক এক রাতে মারা গিয়েছে। অদ্ভুতভাবে একইভাবে এক রাতেই 4 জনের হৃদযন্ত্র যেন একসাথে বন্ধ হয়ে গেছে। এর থেকে কি বোঝা যায় বা কি প্রমাণ হয় তা বলতে পারবো না, সেটা না হয় আপনারাই ভেবে দেখবেন। ঈশ্বর তার সংসারে কোন কাজ যে কার মাধ্যমে কেমন ভাবে করিয়ে নেন সেটা বোঝা মুশকিল। তার রাজ্যে হয়তো সবকিছুই পূর্ব নির্ধারিত। ট্রেনের ভেতরে দেখার স্বপ্নের পেছনে যে এত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। ইহকালের গণ্ডি পেরিয়ে ওরা সুখে থাকুক। বাবার বুকে চির অক্ষয় হয়ে থাকুক তার সন্তান। শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প দেশের বাড়ির আতঙ্ক। গল্পের বিভিন্ন চরিত্রে ছিল প্রত্যয়, বর্ণালী, নীল আর আমি সুমিতেন্দ্র। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর আজকে কমেন্ট সেকশনে যাওয়ার আগে, দিস ভিডিও ইজ সাপোর্টেড বাই দ্য মেম্বার্স অফ 221 বি হ্যারিসন রোড, দীপায়ন ঘোষ, সৌমিকা বিশ্বাস, AR এন্টারটেন, 4-Bit ফ্লেঞ্চ, সঞ্চিতা সরকার, দ্য বং বয়, সুব্রত জানা, অঙ্কন, সমৃদ্ধা দাস, জয় রাজ, সায়ন পাল, রোহিত প্রধান,
KS Gaming, Kunal Roy, Travel with MTB Rider, Joynal Mullik, Birisha Mukherjee, SB Collection, Wanderer Community, Obhijit Bhakat, Dreamstay Family, MD Wasim Khan, Sarah Eden, Sheikh Shamsuddin, Shoykot Bhuiya, Sonia D. Dotto, Obhinna Singh Roy and Anuna Ganguly. থ্যাংক ইউ এভরিওয়ান আমাদেরকে কন্টিনিউয়াসলি এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। যারা যারা আমাদের মেম্বারশিপ নাওনি, যদি পারো আমাদের মেম্বারশিপ অপশনসগুলো চেক করো, আমাদের কিছু পার্কস আছে সেগুলো ওখানেই লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের মেম্বারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমাদের প্রোফাইল নেমগুলো যেগুলো আছে, ইউজার হ্যান্ডেল বলে একটা জিনিস হয় ইউটিউবে, মানে যেটা তখন তোমরা কমেন্ট করো তখন যেই আইডিটা দেখায়, তো সেইটা অনেকেরই একটু মানে ডিফল্ট ইউজার এরকম কিছু হয়ে আছে, যার ফলে কমেন্ট করার সময় তোমাদের কমেন্টগুলো যখন আমরা রেসপন্ড করি বা পড়ি বা আমরা সর্ট করি আমাদের এপিসোডে নেওয়ার জন্য, তখন কিন্তু বুঝতে পারি না তোমরা কারা কমেন্ট করছো। তো মেম্বারদের জন্য একটা রিকোয়েস্ট যে তোমরা নিজেদের প্রপার নেম বা যেই নেমটা দিয়েই তোমরা মেম্বারশিপটা নিচ্ছ সেই নামটা ওই ইউজার হ্যান্ডেলটাতেও ইউজ করো। পূর্বস্থলী থেকে কমেন্ট করেছে মিসেলেনিয়াস ফ্যাক্ট 3588। টুম্পা রয় 615 বলছে, খুব 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 তালদিঘিকে ভালোবেসে ফেলেছি, গল্প শুনতে শুনতে হারিয়ে যাই কল্পনার জগতে। আশায় থাকি পরবর্তী গল্পের জন্য, শুধু তালদিঘি নয় আমি তোমাদের সব গল্প শুনি। রাইড উইথ মাজিব কমেন্ট করেছে কাটোয়া থেকে। অর্ঘদীপ ভুইয়া কমেন্ট করেছে ইউকে থেকে। আসাম থেকে কমেন্ট করেছে বিকাশ দাস 5664। অঙ্কিতা সিং 1417 বলছে, অনেকদিন ধরেই শরীরটা খুবই খারাপ ছিল, একটানা জ্বর, ডিহাইড্রেশন, পা মচকে যাওয়া। এখন একটু ভালো আছি। অনেক দিন ধরেই গ্রাম বাংলার গল্প, তালদিঘি লাইভ সব মিস করে গেছি, তাই এখন ট্রেনে দেশের বাড়ি যেতে যেতে তালদিঘি শুনছি। ট্রেনের দুলুনিতে কম্পার্টমেন্টের আলো অন্ধকারে দারুণ লাগছে গল্প শুনতে। উফ, রোমাঞ্চকর ফিলিংস। আশা করি এখন অনেকটা রিকভার করে গেছো। আর তালদিঘির যেই গল্পগুলো মিস করেছো আর অন্য গল্পগুলো যেগুলো মিস করেছো, ডু চেক। আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপটা জয়েন করে নিতে পারো। গ্রুপ নয় অ্যাকচুয়ালি, ওটা একটা চ্যানেল, ওখানে কারোর আইডেন্টিটি ডিসক্লোজ হয় না, ফোন নাম্বার ডিসক্লোজ হয় না। তো ওটা জয়েন করে নিলে তালদিঘির পর এপিসোডস এক জায়গায় পেয়ে যাবে। আর দেশের বাড়ির কথা মনে পড়লো যে আমি আজকেই বলছিলাম যে একটু আগে যে অনেকে ছোটোবেলায় বলতো যে দেশের বাড়ি যাচ্ছে এই ছুটিতে, তো আজকের গল্পটাও সেই নিয়ে। আশা করি সেটা চেক আউট করেছো, ভালো লেগেছে। থ্যাংক ইউ। মেহনা জাফরিন 151 বলছে, ইস কি মিসটাই না করছিলাম তালদিঘির এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তালদিঘির এই ওয়েদারটা মনে হয় রিয়েলিটিতে এক্সিস্টই করে না। কি গরম বাপরে বাপ! স্কুল থেকে আসার সময় প্রায় জ্ঞান হারাতে বসছিলাম। ঢাকায় ভূতের থেকে ওয়েদার বেশি ভয়ঙ্কর। আমি থাকবো না আর এই শহরে, ব্যাগপত্র গুছিয়ে একেবারে তালদিঘি শিফট করব। অন্তত ভূতের হাত থেকে না হলেও গরমের থেকে রেহাই পাবো। থ্যাংক ইউ এত এফোর্ট দিয়ে তালদিঘির একটা পর্ব তৈরি করার জন্য। সত্যি অনেক ভালো হয়েছে। অপেক্ষায় রইব তালদিঘির আরেকটা পর্বের। থ্যাংক ইউ মেহনাজ। আমি জানি সব জায়গায় খুব গরম পড়ছে, সবাই সাবধানে থেকো। ডিহাইড্রেশনটা একটা মেজর প্রবলেম, জল খেয়েও সবাই। আর তালদিঘির পরের পর্বের জন্য বেশি ওয়েট করতে হবে না। মোস্ট প্রবলি বাই দ্য এন্ড অফ দিস মান্থ আমরা আরেকটা ফ্যান্টাস্টিক পর্ব নিয়ে আসতে পারবো। আমাদের মেম্বার এসবি কালেকশনস বলছে, দাদা আমি অনেক দিন ধরেই আপনাদের গল্পগুলো শুনি, আজকে আপনাদের মেম্বারশিপটা নিলাম। অনেক কিছু বলার থাকে বাট কাজের মাঝে আর সময় হয়ে ওঠে না। রাতে যেটুকু সময় পাই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। যদি এই কমেন্টটা আপনি নেক্সট ভিডিওতে অ্যাড করেন তাহলে পরেই কিছু বলবো। মেনি মেনি থ্যাঙ্কস ফর এত গরমে হাড় কাঁপানোর জন্য। লাভ ইউ দাদা, আমার নাম সুখেন্দু। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর তার থেকেও বড় কথা, থ্যাংক ইউ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আপনারা যে এইভাবে ছোট্ট ছোট্ট করে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, দিস উইল গো আ লং ওয়ে, সিরিয়াসলি বলছি। আর ডোন্ট ওয়ারি, দিস ওয়ন্ট গো এমটি হ্যান্ডেড। আমরা অলওয়েজ চেষ্টা করব যখন আমরা পারবো আপনাদেরকে কিছু মার্চেন্ডাইজ দেওয়া। আমাদের সবে প্রথম ব্যাচের ফার্স্ট লট অফ মার্চেন্ডাইজ আমরা এখন সবে রেডি করছি। বাই দ্য এন্ড অফ নেক্সট মান্থ হয়তো চলে আসবে একটা ভালো সেট আমাদের কাছে। সেগুলো আমরা কমিউনিটিতে ডিসপ্লে করব, দেখবেন। আপনারা ওগুলো পারচেসও করতে পারবেন, মেম্বাররা একটা ডিসকাউন্টেড প্রাইসে পারচেস করতে পারবেন। অল ইন্ডিয়াতে ডেলিভারও করা হবে আশা করি। আমাদের মেম্বার সায়ন পাল 2325 বলছে, দাদা আজকের গল্পটা সত্যি আউটস্ট্যান্ডিং হয়েছে। আপনাদের চ্যানেলের মেম্বারশিপটা নিলাম, আপনাদের চ্যানেলের ফ্যান হয়ে গেছি আমি। আজ 1 বছর হলো গল্পগুলো শুনছি। গ্রাম বাংলার ভূতের গল্প আউটস্ট্যান্ডিং লাগে। তালদিঘি অডিওভার্স আরও এগিয়ে চলুক, আমরা পাশে আছি। থ্যাঙ্কস আপনাদের রাইটার ও এডিটর অ্যান্ড অল ইউর টিমমেটস। সায়ন পাল, তারকেশ্বর, হুগলি। থ্যাংক ইউ সায়ন,
তোমার কমেন্ট বোধহয় আমি আগেও পড়েছি। খুব সুন্দর লাগলো তুমি এত সুন্দর করে যে অ্যাপ্রিসিয়েট করলে সবার এফার্টটা। আমাদের সাথে যারা কাজ করে তারা প্রত্যেকজন মন দিয়ে এফার্ট দেয় এবং প্রত্যেকজন মন দিয়ে নিজেদের পার্টটা প্লে করে। নট অনলি অ্যাক্টিং বাট অডিও এডিটিং, পোস্টার ডিজাইনিং, সব কিছু থেকে প্রত্যেকজনের বিভিন্ন ছোট্ট ছোট্ট কাজ থাকে। এছাড়াও যারা আমাদেরকে সাজেস্ট করে নতুন নতুন জিনিস, তারাও খুব ভালোভাবে জিনিসগুলোকে রিসার্চ করে। থ্যাংক ইউ সো মাচ সবার এফার্টটাকে অ্যাকনোলেজ করার জন্য। ইয়াশ 3019 বলছে, দাদা আমার নাম মরমি। আমি হঠাৎ একদিন আমার ভাইয়ের মোবাইলে আপনাদের গল্প দেখতে পাই। তারপর থেকে আপনাদের গল্পগুলো শুনতে ভালো লাগে। আজ রাতে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, তাই আবার শুনতে এলাম। আমি মুসলমান, আপনাদের গল্প তেঁতুল গাছের জিন খুব বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। চিন্তা নেই, আমরা কিন্তু সবসময় সবাইকে নিয়ে সব সম্প্রদায়ের গল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এর মাঝখানে কিছুজন কমেন্ট করেন যে আমাদের গল্প করবেন না। প্রত্যেকটা সম্প্রদায়ের কথাই বলছি, কাউকে স্পেসিফিক্যালি টার্গেট করে বলছি না। তবে তাদের কথায় আমরা বিশেষ পাত্তা দিইনি কোনোদিন এবং দেবও না। মনে রাখবেন এই কাজগুলো জাস্ট ওয়ার্ক অফ ফিকশন। তো এখানে আপনাদের রিয়েল জিনিসটার সাথে কোনো সম্পর্ক নাই থাকতে পারে এবং তার সাথে একটু টাচ নাও থাকতে পারে। সেগুলো নিয়ে অফেন্ডেড হবে না। যারা গল্প শোনেন, গল্প এনজয় করেন, তারা অ্যাজ ইউজুয়াল এনজয় করে যাবেন। তা আজকের মতো আমাদের আড্ডাটাকে এখানেই র্যাপ আপ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে এই মাসে। এরপরে কিন্তু অনেকগুলো গল্প আসবে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।